হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হাইপোথিসিস টেস্টিং এ সিঙ্গেল মিন টেস্ট শিখব। সিঙ্গেল মিন টেস্টে হাইপোথিসিস একটা মিনের উপরে করা হয়। এক্ষেত্রে প্রথমেই আমাদের খেয়াল করতে হবে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কিনা। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকলে এক্স বারের ডিস্ট্রিবিউশন নর্মাল হবে যদি এক্স গুলি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়। এছাড়াও স্যাম্পল সাইজ লার্জ হলেও এক্স বারের অ্যাসিম্পটোটিক ডিস্ট্রিবিউশন নর্মাল, সেটা ইউজ করে টেস্ট স্ট্যাটিস্টিক এস্টাবলিশ করতে পারি। যে সিচুয়েশনই হোক না কেন খেয়াল রাখতে হবে আমাদের আন্ডারলাইং ডিস্ট্রিবিউশন অব দ্য অবজারভেশন ইজ নর্মাল। তাহলে যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে এবং এনাফ লার্জ থাকে তাহলে আমরা সিঙ্গেল মিন টেস্টের জন্য যে স্ট্যাটিস্টিক ইউজ করতে পারবো। আর যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না দেওয়া থাকে এবং এনাফ লার্জ না হয় তাহলে আমরা সিঙ্গেল মিন টেস্টের জন্য টি স্ট্যাটিস্টিক ইউজ করব। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিবর্তে স্ট্যান্ডার্ড এরর ইউজ করতে হয়। খেয়াল রাখতে হবে স্ট্যান্ডার্ড এরর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এস্টিমেটর। এই কয়েকটা জিনিস তাহলে মাথায় রেখে আমাদের সিঙ্গেল মিন টেস্ট করতে হবে। আমরা তাহলে শুরু করি। প্রথমে আমরা টু টেইল টেস্ট করছি এবং প্রথমে আমরা জেনারেলি ডিসকাস করে নিই যখন সিগমা নোন, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন। টেস্ট প্রসিডিউরের প্রথমে আমাদের হাইপোথিসিস সেট করে নিতে হবে। আমরা নাল হাইপোথিসিসের আন্ডারে ধরছি মিউ ইকুয়াল টু মিউ নট, অল্টারনেটিভ হাইপোথিসিসে ধরছি মিউ নট ইকুয়াল টু মিউ নট, অর্থাৎ আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস টু সাইডেড। যেহেতু সিগমা নোন, সো এক্ষেত্রে আমরা টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করব জেড হুইচ ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ওভার সিগমা ওভার স্কোয়ার রুট অফ এন। এই টেস্ট স্ট্যাটিস্টিকে যে মিউ আছে এই মিউটাকে নাল হাইপোথিসিসের আন্ডারে মিউ এর যে ভ্যালু আছে সেই ভ্যালু দ্বারা রিপ্লেস করতে হবে, যার কারণে আমরা বলে থাকি এটা টেস্ট স্ট্যাটিস্টিক আন্ডার নাল হাইপোথিসিস। অর্থাৎ নাল হাইপোথিসিসে প্যারামিটারের যে ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালু ইউজ করে এই টেস্ট স্ট্যাটিস্টিক কম্পিউট করতে হবে। তাহলে এখন আর এই যে স্ট্যাটিস্টিকে আমাদের কোনো কিছুই আননোন থাকছে না। এক্স বার আমরা অবজারভেশন থেকে পাচ্ছি, মিউ নাল হাইপোথিসিসের আন্ডারে যে ভ্যালু প্রোভাইড করা আছে মিউ নট সেটা থেকে পাচ্ছি, সিগমা আমাদের নন, এন হচ্ছে স্যাম্পল সাইজ। এরপরের স্টেপে অল্টারনেটিভ হাইপোথিসিস অনুযায়ী আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন সেট করতে হবে। অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস আমাদের এখানে টু সাইডেড, সো ক্রিটিক্যাল রিজিয়ন টু সাইডেড হবে। আমরা যদি 5% ধরি তাহলে 2.5% যাবে লোয়ার টেইলে এবং 2.5% যাবে আপার টেইলে। নাও আমরা যদি পি ভ্যালু কম্পিউট করে কম্পেয়ার করতে চাই তাহলে পি ভ্যালুটা কম্পিউট করতে পারি এভাবে: প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ জেড স্টার প্লাস প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দ্যান অ্যাবসলিউট ভ্যালু অফ জেড স্টার। এখানে জেড স্টারটা কম্পিউটেড ভ্যালু অফ জেড স্ট্যাটিস্টিক আন্ডার নাল হাইপোথিসিস এবং জেড এর ডিস্ট্রিবিউশন হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল। সুতরাং স্ট্যান্ডার্ড নর্মালের ডেন্সিটি থেকে আমরা এই পি ভ্যালুটা ইজিলি কম্পিউট করতে পারি। সেক্ষেত্রে আমাদের মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ জেড স্টারের লেফট সাইডে ডেন্সিটির আন্ডারে যে এরিয়াটা থাকবে এই এরিয়াটুকু নিতে হবে এবং অ্যাবসলিউট ভ্যালু অফ জেড স্টারের রাইট সাইডে যে এরিয়া থাকবে ডেন্সিটির আন্ডারে সেই এরিয়াটুকু ইউজ করতে হবে। তাহলে এই দুই শেডেড এরিয়া মিলে পি ভ্যালু হবে। নাও আমাদের কম্পিউটেড পি ভ্যালু যদি লেস দ্যান 0.05 হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে হবে, আর পি ভ্যালু যদি গ্রেটার দ্যান 0.05 হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে। পি ভ্যালু কম্পিউট না করে অর্ডিনেট কম্পিউট করেও আমরা এই টেস্টটা করতে পারি। যেমন এখানে আমাদের নাল হাইপোথিসিসের আন্ডারে জেড স্ট্যাটিস্টিকের কম্পিউট ভ্যালু জেড স্টার পেয়েছি। ক্রিটিক্যাল রিজন যে 5% ধরা হয়েছে তার 2.5% যাবে লোয়ার টেইলে এবং 2.5% যাবে আপার টেইলে। এই লোয়ার 2.5% এবং আপার 2.5% স্ট্যান্ডার্ড নর্মাল ডেন্সিটির অর্ডিনেটের সাথে জেড স্টারকে কম্পেয়ার করতে হবে।
আমরা যদি স্ট্যান্ডার্ড নরমালের ডেনসিটি খেয়াল করি তাহলে লোয়ার টেইলে 2.5% হবে -1.96 অর্ডিনেটের জন্য এবং আপার টেইলে 2.5% এরিয়া পাওয়া যাবে +1.96 অর্ডিনেটের জন্য। সো আমাদের জেডি স্টার যদি -1.96 এর ছোট হয় কিংবা +1.96 এর বড় হয় তাহলে এটা ক্রিটিক্যাল রিজিয়নে পড়বে, সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। আর যদি -1.96 এর বড় হয় কিংবা +1.96 এর ছোট হয় তাহলে সেক্ষেত্রে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। এবার ওয়ান টেইল টেস্ট কিভাবে করতে হয় সেটা দেখে নেই। প্রথমে লেফট টেইল কনসিডার করি, অর্থাৎ নাল হাইপোথিসিসে মিউ ইকুয়াল টু মিউ নট এবং অল্টারনেটিভ হাইপোথিসিসে মিউ লেস দ্যান মিউ নট থাকবে। হাউএভার খেয়াল রাখতে হবে নাল হাইপোথিসিসে এক্ষেত্রে মিউ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মিউ নটও লেখা হয়ে থাকে। টেস্ট স্ট্যাটিস্টিক আমাদের একই থাকছে, জেডি স্টার যেটা আমরা আন্ডার নাল হাইপোথিসিস কম্পিউট করছি এবং অল্টারনেটিভ হাইপোথিসিস অনুযায়ী ক্রিটিক্যাল রিজিয়নটা ডিফাইন করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি 5% লেভেল অফ সিগনিফিকেন্স কনসিডার করি তাহলে সেক্ষেত্রে ক্রিটিক্যাল রিজিয়ন 5% লোয়ার টেইলে থাকবে। সো আমাদের পি ভ্যালু ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান জেড স্টার এবং স্ট্যান্ডার্ড নরমাল ডেনসিটির লোয়ার টেইলে জেড স্টারের লেফট সাইডে যে এরিয়াটুকু থাকবে সেই এরিয়াটুকুই হবে আমাদের পি ভ্যালু। তাহলে এই পি ভ্যালু যদি লেস দ্যান 0.05 হয় নাল হাইপোথিসিস রিজেক্ট করতে হবে, আদারওয়াইজ নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে। একইভাবে অর্ডিনেট কম্পেয়ার করার ক্ষেত্রে জেডি স্টারকে কম্পেয়ার করব স্ট্যান্ডার্ড নরমাল ডেনসিটির লোয়ার টেইলে 5% এরিয়া যে অর্ডিনেটের জন্য হয় সেটার সঙ্গে এবং স্ট্যান্ডার্ড নরমাল ডেনসিটির লোয়ার টেইলে 5% এরিয়া হবে -1.65 এর জন্য। সো জেডি স্টারকে এই -1.65 এর সঙ্গে কম্পেয়ার করতে হবে। যদি জেডি স্টার ইজ লেস দ্যান -1.65 হয় তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস, কারণ সেক্ষেত্রে আমাদের জেডি স্টারটা ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে, আদারওয়াইজ নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে। এবার রাইট টেইল টেস্টটা দেখে নেই। এক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিসে থাকবে মিউ গ্রেটার দ্যান মিউ নট এবং অনেক ক্ষেত্রে নাল হাইপোথিসিসকে মিউ ইকুয়াল টু মিউ নট না লিখে মিউ লেস দ্যান অর ইকুয়াল টু মিউ নট লেখা হয়ে থাকে। পরের স্টেপে অ্যাজ ইউজুয়াল আন্ডার নাল হাইপোথিসিস টেস্ট স্ট্যাটিস্টিক কম্পিউট করতে হবে। এবারে অ্যাকর্ডিং টু অল্টারনেটিভ হাইপোথিসিস ক্রিটিক্যাল রিজিয়ন ডিফাইন করতে হবে, অর্থাৎ আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স যদি 5% হয় তাহলে ক্রিটিক্যাল রিজিয়ন 5% পুরোটাই আপার টেইলে থাকবে। সো আমরা যদি পি ভ্যালু কম্পেয়ার করতে চাই তাহলে পি ভ্যালু এক্ষেত্রে কম্পিউট করতে হবে জেড গ্রেটার দ্যান জেড স্টার, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড নরমাল ডেনসিটির জেড স্টার পয়েন্টের রাইট সাইডে যে এরিয়াটুকু থাকবে সেই এরিয়াটুকুই হবে আমাদের পি ভ্যালু। সো এই পি ভ্যালু যদি আমাদের লেস দ্যান 0.05 হয় তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস, আদারওয়াইজ অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। যদি অর্ডিনেট কম্পেয়ার করতে চাই তাহলে স্ট্যান্ডার্ড নরমাল ডেনসিটির আপার টেইলে 5% এরিয়ার জন্য অর্ডিনেট সেটার সাথে জেডি স্টারকে কম্পেয়ার করতে হবে। স্ট্যান্ডার্ড নরমাল ডেনসিটির আপার টেইলের 5% এরিয়া পাওয়া যাবে +1.65 এর জন্য। সো আমাদের চেক করতে হবে আন্ডার নাল হাইপোথিসিস যে টেস্ট স্ট্যাটিস্টিক কম্পিউট করা হলো জেডি স্টার, ওই জেডি স্টার 1.65 এর রাইট সাইডে থাকছে না লেফট সাইডে থাকছে। যদি জেডি স্টার লার্জার দ্যান 1.65 হয়, অর্থাৎ এই 1.65 এর রাইট সাইডে থাকে তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস, কারণ সেক্ষেত্রে পয়েন্টটা ক্রিটিক্যাল রিজিয়নে থাকছে। আর যদি জেডি স্টার এই 1.65 এর লেফট সাইডে থাকে তাহলে অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। আমরা এতক্ষণ যে প্রসিডিউরগুলি বর্ণনা করলাম সেখানে আমাদের ভেরিয়েন্স নন ছিল এবং সেক্ষেত্রে আমরা জেডি স্ট্যাটিস্টিক ইউজ করে টেস্ট প্রসিডিউরের বিভিন্ন স্টেপগুলি বর্ণনা করলাম। যদি ভেরিয়েন্স আননোন থাকে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড এরর ইউজ করতে হবে
এবং টেস্ট স্ট্যাটিস্টিক আমরা ইউজ করব t which is equal to x bar minus mu naught over s over square root of n। এখানে s হচ্ছে সিগমার একটা এস্টিমেটর যেটা আমরা স্যাম্পল অবজারভেশন ইউজ করে কম্পিউট করে থাকি। এই s over square root of n হচ্ছে x বারের স্ট্যান্ডার্ড এরর। This t follows t distribution with n-1 degrees of freedom। টেস্ট প্রসিডিউরের আদার স্টেপগুলি একই থাকবে। আমরা একটা এক্সাম্পল দেখে নেই। A sample of 900 members has a mean 3.4 centimeters and standard deviation 2.61. Is the sample from a large population with mean 3.25 centimeters and standard deviation 2.61 centimeters? তাহলে একটা পপুলেশন থেকে 900 স্যাম্পল নিয়ে দেখা গেছে তার মিন 3.4 সেন্টিমিটার এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.61। আমাদের ইন্টারেস্ট তাহলে চেক করা যে এই পপুলেশনের মিনটা 3.25 কিনা। সো আমাদের এখানে হাইপোথিসিস হবে মিউ ইকুয়াল টু 3.25 ভার্সাস মিউ নট ইকুয়াল টু 3.25, অর্থাৎ আমাদের টু টেইল টেস্ট করতে হবে। এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, সো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হবে জেড। আন্ডার নাল হাইপোথিসিস আমাদের এই জেডকে কম্পিউট করতে হবে, সো আমরা জেড স্টার ইকুয়াল টু লিখছি এক্স বার মাইনাস মিউ নট ওভার সিগমা ওভার স্কোয়ার রুট অফ এন। তাহলে এই প্রবলেম অনুযায়ী আমাদের আছে এক্স বার ইকুয়াল টু 3.4, সিগমা ইকুয়াল টু 2.61, এন ইকুয়াল টু 900 এবং মিউ নট ইকুয়াল টু 3.25। সো এই ভ্যালুগুলি টেস্ট স্ট্যাটিস্টিকে রিপ্লেস করে আমরা জেড স্টার ইকুয়াল টু পাই 1.73। আমরা টেস্টটা কন্ডাক্ট করতে চাচ্ছি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে। যদি আমরা অর্ডিনেট কম্পেয়ার করতে চাই তাহলে এই 5% ক্রিটিক্যাল রিজনের 2.5% লোয়ার টেইল এবং 2.5% আপার টেইলে থাকবে। এই 2.5% এরিয়ার জন্য লোয়ার টেইলের এবং আপার টেইলের পয়েন্ট আমরা জানি -1.96 এবং +1.96। সো জেড স্টারকে এই -1.96 এবং +1.96 এর সাথে কম্পেয়ার করতে হবে। আমাদের জেড স্টার পেয়েছি 1.73 which is less than 1.96, so we may accept null hypothesis। একটু গ্রাফে দেখে নেই কেন আমরা বলছি যে সেক্ষেত্রে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। 5% লেভেল অফ সিগনিফিকেন্সে আমাদের ক্রিটিক্যাল রিজন হচ্ছে শেডেড পার্ট, সো এখানে এটা হচ্ছে আমাদের +1.96, এইটা আমাদের -1.96। 1.73 +1.96 এর লেফট সাইডে থাকবে, সো এটা আমাদের অ্যাকসেপ্টেন্স রিজিয়নে বিলং করছে, যার কারণে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছি। যদি পি ভ্যালু কম্পেয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের টু টেইল পি ভ্যালু কম্পিউট করতে হবে। এখানে প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান -1.73 এবং প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দ্যান 1.73, দিস ইজ ইকুয়াল টু 0.0418। যেহেতু ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক, সো আপার টেইলে এবং লোয়ার টেইলে ইকুয়াল প্রবাবিলিটি পাওয়া যাবে। এই দুই প্রবাবিলিটি ভ্যালু যোগ করে আমরা পি ভ্যালু পাবো। সো আমাদের পি ভ্যালু আসতেছে 0.084 which is larger than 0.05, so at 5% level of significance we may accept our null hypothesis। Now এই নাল হাইপোথিসিসকে অ্যাকর্ডিং টু আওয়ার ইন্টারেস্ট হিসাবে লিখতে হবে। আমাদের ইন্টারেস্ট অনুযায়ী এখানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছি মানে আমরা এগ্রি করছি যে পপুলেশন মিন 3.25 সেন্টিমিটার। সো আমাদের আলটিমেট কনক্লুশন হবে দ্য স্যাম্পল ইজ ফ্রম এ লার্জ পপুলেশন উইথ মিন 3.25 সেন্টিমিটার। হাউএভার আমরা একটু দেখে নেই স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে এই ভ্যালুগুলি কিভাবে পেয়ে থাকি। স্ট্যাটিস্টিক্যাল টেবিলে লেফট হ্যান্ড সাইডে যে ফার্স্ট কলাম আছে সেটা জেড এর ভ্যালু, এবং খেয়াল করলে দেখতে পাবেন টপ যে রোটা আছে সেটাও জেড এর ভ্যালু। এই ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম বাদে আর যে ভ্যালুগুলি প্রোভাইড করা আছে এগুলি হচ্ছে 0 থেকে জেড পয়েন্ট পর্যন্ত এরিয়া। তাহলে একটু দেখে নেই এই টেবিলটা কিভাবে ইউজ করতে হবে। আমরা এখানে যদি খেয়াল করি ফার্স্ট কলামের 1.9 এবং ফার্স্ট রো এর 0.06
এই দুটো পয়েন্ট বরাবর আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 0.4750। জেড পয়েন্টের ভ্যালুটা হবে এই ফার্স্ট কলামের ভ্যালুটার সাথে ফার্স্ট রো এর ভ্যালুটা যোগ করে, দ্যাট মিন্স 1.9 এর সাথে 0.06 যোগ করে দিতে হবে, তাহলে আমরা পাচ্ছি 1.96। এটা হচ্ছে আমাদের জেড এর ভ্যালু। এই জেড এর ভ্যালুর জন্য 0 থেকে 1.96 পর্যন্ত এরিয়া পাচ্ছি 0.475। যেহেতু স্ট্যান্ডার্ড নর্মাল সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সো 0 থেকে আপার লিমিট পর্যন্ত টোটাল এরিয়া হবে 0.5। তাহলে এই জেড পয়েন্টের রাইট সাইডে যে এরিয়া হবে সেটা হবে 0.5 minus 0.475, which is equal to 0.025. সো 1.96 এর রাইট সাইডে এরিয়া পাচ্ছি আমরা 0.025। আগেই বলেছি এটা সিমেট্রিক, সো -1.96 এর লেফট সাইডেও পাবো 0.025। তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর টেস্টের জন্য লোয়ার টেইলের 2.5% এবং আপার টেইলের 2.5% এর জন্য অর্ডিনেট আমরা পেয়ে গেলাম -1.96 এবং +1.96। এবার পি ভ্যালু কম্পিউটের জন্য 1.73 এই অর্ডিনেটের জন্য এরিয়া বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট কলাম থেকে নিব 1.7 এবং ফার্স্ট রো থেকে নিব 0.03। তাহলে দুটো মিলে আমাদের জেড এর ভ্যালু হবে 1.73 এবং সেটার জন্য আমাদের এরিয়া পাচ্ছি 0.4582। সো 0.5 থেকে এই 0.4582 বাদ দিলে আমরা পাই 0.0418। তাহলে এই এরিয়া হচ্ছে 1.73 রাইট সাইডে বিলং করছে। একইভাবে যেহেতু এটা সিমেট্রিক, -1.73 লেফট সাইডেও 0.0418 এরিয়া বিলং করবে। তাহলে দুটো এরিয়া যোগ করলে আমরা পি ভ্যালু পাবো 0.836। আরেকটা এক্সাম্পল দেখে নেই। A machinist is making engine parts with axle diameter of 0.7 inch. A sample of 10 parts shows a mean diameter of 0.742 inch with a standard deviation 0.04 inch. Statistically check whether this difference in diameter is due to chance. সো এখানে ইঞ্জিন পার্টসটা তৈরি করা হচ্ছে 0.7 ইঞ্চ ডায়ামিটার ধরে। 10টা স্যাম্পল নিয়ে দেখা গেল যে ডায়ামিটার হচ্ছে 0.742 অন অ্যান অ্যাভারেজ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.4 ইঞ্চ। তাহলে আমরা চেক করব যে এই যে ডিফারেন্স হলো 0.742 পাওয়া গেল, যেখানে ইঞ্জিন পার্টসগুলি তৈরি করা হচ্ছে 0.7 ইঞ্চি ডায়ামিটার ধরে, এই পার্থক্যটা কি ডিউ টু চান্স নাকি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট? অনেকেই মনে করতে পারে যে না, এটা তো ডিফারেন্স দেখাই যাচ্ছে। আসলে তা না, আমাদেরকে দেখতে হবে যে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট নাকি ডিউ টু চান্স। হাইপোথিসিস আমরা সেট করছি, তাহলে মিউ ইকুয়াল টু 0.7। অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করছি মিউ নট ইকুয়াল টু 0.7। এখানে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া নাই, শুধুমাত্র স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। এছাড়াও স্যাম্পল সাইজও খুবই স্মল 10, সো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হিসাবে টি ইউজ করব। তাহলে এখানে টি ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ওভার এস ওভার স্কোয়ার রুট অফ n মাইনাস 1। এই টি স্ট্যাটিস্টিক ফলো করবে টি ডিস্ট্রিবিউশন উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। খেয়াল করবেন এখানে আমরা কিন্তু লিখেছি স্ট্যান্ডার্ড এরর হিসাবে এস ওভার স্কোয়ার রুট অফ n-1। আমাদের জেনারেল ফর্মুলায় কিন্তু এটা লেখা ছিল ক্যাপিটাল এস ওভার স্কোয়ার রুট অফ n। আমরা এক্স বারের আনবায়াসড স্ট্যান্ডার্ড এররের এস্টিমেটটা নিচ্ছি, সো আমরা এটাকে চেঞ্জ করে লিখছি স্মল এস ওভার স্কোয়ার রুট অফ n-1। n এর ভ্যালু 10, so it will follow t distribution with 9 degrees of freedom. এই এক্সাম্পল অনুযায়ী আমাদের কাছে আছে x bar equal to 0.742, s equal to 0.040 এবং n equal to 10 এবং mu not equal to 0.7. So under null hypothesis আমাদের calculated value of t is 3.15. আগের প্রবলেমের মতোই আমরা দুইভাবেই এই ভ্যালু থেকে কনক্লুশন ড্র করতে পারি। একটা হচ্ছে অর্ডিনেট কম্পেয়ার করে, আর একটা হচ্ছে পি ভ্যালু কম্পিউট করে। স্ট্যাটিস্টিক্যাল টেবিলে টি ডিস্ট্রিবিউশনের টি পয়েন্ট থেকে আপার লিমিট পর্যন্ত যে এরিয়া, সেই এরিয়াগুলি
ফার্স্ট রোতে দেওয়া থাকে, ফার্স্ট কলামে দেওয়া থাকে ডিগ্রিজ অফ ফ্রিডম, এবং ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম বাদে আদার ভ্যালুগুলি হচ্ছে টি এর ভ্যালুগুলি, যার জন্য আমাদের করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম এবং পি ভ্যালুটা কম্প্রাইজ করবে। ফর এক্সাম্পল, এখানে যদি আমি 1.63 দেখতে চাই, তাহলে এটা টি এর ভ্যালু উইথ 3 ডিগ্রিজ অফ ফ্রিডম এবং 0.10 লেভেল অফ সিগনিফিকেন্স। আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে 9, সো ফার্স্ট কলামে আমাদের 9 আছে। এখানে এই কলামের ভ্যালু দেখতে হবে। আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স যদি দেখতে চাই, তাহলে এই ভ্যালুটা, যেহেতু আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস টু টেল, সো 2.5% যাবে লোয়ার টেইলে, 2.5% আপার টেইলে। তাহলে 9 ডিগ্রিজ অফ ফ্রিডমে 2.5% লেভেল অফ সিগনিফিকেন্স, করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে 2.26। সো আমরা অর্ডিনেট কম্পেয়ার করতে চাইলে আপার টেইলের 9 ডিগ্রিজ অফ ফ্রিডমে আর 2.5% লেভেল অফ সিগনিফিকেন্স পাচ্ছি 2.26 অর্ডিনেটের জন্য। একইভাবে যেহেতু এটা সিমেট্রিক, সো আমরা লোয়ার টেইলে পাবো -2.26। আর যদি পি ভ্যালু কম্পিউট করতে চাই, তাহলে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু অফ টি ছিল 3.15। 9 ডিগ্রিজ অফ ফ্রিডমে 3.15 এক্সাক্ট ভ্যালুটা এখানে দেওয়া নাই, কিন্তু এই দুটো ভ্যালুর মাঝামাঝি কোনো একটা পজিশনে বিলং করছে। তাহলে আমরা যদি 9 ডিগ্রিজ অফ ফ্রিডমে 3.15 অর্ডিনেটের এক্সাক্ট পি ভ্যালু এখানে পাবো না আমরা, বাট অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা 0.01 এর চেয়েও ছোট হবে। দ্যাট মিন্স আমাদের ভ্যালুটা মূলত 0.01 এবং 0.005 এর মাঝখানে কোনো একটা ভ্যালু হবে। সো আমরা অ্যাটলিস্ট বলতে পারছি যে পি ভ্যালুটা 0.01 এর চেয়ে ছোট হবে। সো আমরা যদি 5% লেভেল অফ সিগনিফিকেন্সের টেস্টটা কন্ডাক্ট করতে চাই, তাহলে অর্ডিনেট কম্পেয়ার করে কনক্লুশন ড্র করতে চাইলে টেবিল থেকে 9 ডিগ্রিজ অফ ফ্রিডমে এবং 0.025 লেভেল অফ সিগনিফিকেন্সে টিয়ার টেবুলেটেড ভ্যালু পাচ্ছি 2.26। আমাদের ক্যালকুলেটেড ভ্যালু ছিল 3.15। যেহেতু এই 3.15 লার্জার দ্যান 2.26, সো উই মে রিজেক্ট নাল হাইপোথিসিস। কেন রিজেক্ট করছি একটু ডেনসিটি থেকে আরেকবার ক্লিয়ার হয়ে নেই। আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন তাহলে 5%, 2.5% লোয়ার টেইলে, 2.5% আপার টেইলে। লোয়ার 2.5% এর জন্য আমাদের অর্ডিনেট হচ্ছে -2.26, আপার টেইলের 2.5% রিজিয়নের জন্য আমাদের অর্ডিনেট হচ্ছে 2.26। আমাদের ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছি 3.15, যেটা আমাদের এই 2.26 এর চেয়ে বড়, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালুটা ক্রিটিক্যাল রিজিয়নে বিলং করছে। সো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করছি। যদি পি ভ্যালু কম্পেয়ার করে কনক্লুশন ড্র করতে চাই, তাহলে টি এর ডিস্ট্রিবিউশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপার টেইলের ভ্যালু এবং লোয়ার টেইলের ভ্যালুটা হচ্ছে লেস দেন 0.05। আমরা দেখলাম যে এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না আমরা টেবিল থেকে, বাট অ্যাটলিস্ট আমরা পেয়েছি যে এই ভ্যালুটা লেস দেন 0.02 হবে। তাহলে দুটো পি ভ্যালু যোগ করলে আমরা বলতে পারি যে এটা লেস দেন 0.02। সো আমরা যে পি ভ্যালুটা পাচ্ছি সেটা স্মলার দেন 0.05। সো null hypothesis may be rejected. Now null hypothesis আমরা সেট করেছিলাম the mean diameter is 0.7। এই hypothesis কে রিজেক্ট করছি মানে অল্টারনেটিভ হাইপোথিসিস কে অ্যাকসেপ্ট করছি। সো আমরা বলতে পারি যে mean diameter is not 0.7 inch। সো আমাদের আলটিমেট কনক্লুশন তাহলে দাঁড়াবে ইঞ্জিন পার্টস are not with axial diameter of 0.7 inch। কিংবা অল্টারনেটিভলি আমরা এভাবেও বলতে পারি the obtained difference is not due to chance। আরেকটা এক্সাম্পল দেখে নেই। the mean weekly sales of soap bar in departmental store was 146.3 bars per store. After an advertising campaign, the mean weekly sales in 22 stores for a typical week increased to 153.7 and showed a standard deviation of 17.2. Was the advertising campaign successful? সো এখানে কিন্তু আমাদের টার্গেট ইন্টারেস্টটা হচ্ছে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনটা সাকসেসফুল কিনা। দ্যাট মিন্স আমাদের যে ইউজুয়াল সেলস অ্যামাউন্ট ছিল তার চেয়ে এটা বাড়ছে কিনা। সো আমাদের নাল হাইপোথিসিসে সেট করছি মিউ ইকুয়াল টু 146.3 এবং অল্টারনেটিভ হাইপোথিসিসে সেট করছি মিউ ইজ গ্রেটার দ্যান 146.3। সো আমরা এটা রাইট টেইল কনসিডার করছি।
পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া নাই এবং স্যাম্পল সাইজও খুব অল্প, 22 স্টোরস অনলি। সো আমাদের টি স্ট্যাটিস্টিক ইউজ করতে হবে। এখানে n ইকুয়াল টু 22, সো আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 21। প্রবলেম অনুযায়ী আমাদের কাছে আছে x বার ইকুয়াল টু 153.7, s ইকুয়াল টু 17.2 এবং n ইকুয়াল টু 22, মিউ নট ইকুয়াল টু 146.3। তাহলে আন্ডার নাল হাইপোথিসিস আমাদের ক্যালকুলেটেড ভ্যালু অফ দ্য টি স্ট্যাটিস্টিক ইজ 9.03। আমাদের টেস্টটা যেহেতু রাইট টেইলড, সো 5% লেভেল অফ সিগনিফিকেন্সে টেস্ট করতে চাইলে পুরো 5%ই আমাদের আপার টেইলে থাকবে। তাহলে অর্ডিনেটের সাথে কম্পেয়ার করলে ডিগ্রিজ অফ ফ্রিডম 21 এখানে এবং 5% এখানে, সো করসপন্ডিং অর্ডিনেট আমরা পাচ্ছি 1.72। যদি পি ভ্যালু কম্পেয়ার করতে চাই তাহলে ক্যালকুলেটেড ভ্যালু অফ টি আন্ডার নাল হাইপোথিসিস ছিল 9.03। 21 ডিগ্রিজ অফ ফ্রিডমে দেখছি যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে 3.819। দ্যাট মিনস 9.03 আরো রাইট সাইডে পিরিয়ড ভ্যালুটা আরো কম হবে। তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে টেস্ট করতে চাইলে আমরা যদি অর্ডিনেট কম্পেয়ার করে কনক্লুশন ড্র করতে চাই, সেক্ষেত্রে টেবিল থেকে আমরা দেখলাম 21 ডিগ্রিজ অফ ফ্রিডমে এবং 5% লেভেল অফ সিগনিফিকেন্সে অর্ডিনেটটা আমরা পেয়েছি 1.72। 9.03 ইজ ভেরি মাচ লার্জার দ্যান 1.72, সো উই মে রিজেক্ট নাল হাইপোথিসিস। কেন রিজেক্ট করছে একটু গ্রাফে দেখে নেই। আমাদের 5% পুরোটাই আপার টেইলে বিলং করবে এবং এইখানে হচ্ছে আমাদের অর্ডিনেটটা 1.72। 9.03 এই 1.72 থেকে অনেক দূরে অবস্থান করছে এবং এটা ক্রিটিক্যাল রিজিয়নে বিলং করছে, সো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করছি। যদি পি ভ্যালু কম্পেয়ার করতে চাই, আমরা স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে পি এর এক্সাক্ট ভ্যালু না পেলেও আমরা দেখলাম যে সেটা 0.005 এর চেয়েও অনেক ছোট। আমরা যেহেতু পি ভ্যালুটা সাধারণত 3 ডেসিমাল প্লেসে লিখি, সো টি এর ডেন্সিটি থেকে আমরা অ্যাটলিস্ট বলতে পারছি যে probability jet larger than 9.03 is less than 0.001, and this p value is obviously smaller than 0.05, so we are rejecting null hypothesis. এখন খেয়াল করতে হবে আমাদের নাল হাইপোথিসিস ছিল সেল অ্যামাউন্ট ইজ সেম অ্যাজ দ্য অর্ডিনারি সেল অ্যামাউন্ট। নাল হাইপোথিসিস রিজেক্ট করছি মানে অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছি এবং অল্টারনেটিভ হাইপোথিসিসে আমাদের এভিডেন্স সেট করা ছিল যে দিস সেল অ্যামাউন্ট ইজ লার্জার দ্যান দ্য অর্ডিনারি সেল অ্যামাউন্ট। সো আমরা আলটিমেটলি কনক্লুশন ড্র করতে পারি যে দ্য অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ওয়াজ সাকসেসফুল। আজকে এখানেই স্টপ করছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। শেয়ার করুন অন্যদের সাথে যাদের এই টিউটোরিয়ালটি প্রয়োজন। আবারও ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।